আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের বর্তমান পৃথিবী একটি দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা সবাই জানি। তো আমরা সবাই এখন লকডাউনে যার মতো সময় পার করছি। সেই চিন্তাভাবনা থেকে আমাদের মেরিনা গ্রুপের একটি প্রোগ্রাম মেরিটাইম কেরিয়ার, যেখানে শিক্ষামূলক এবং কেরিয়ারমূলক বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিন বা ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। আজকে আমাদের সাথে এমন একজন ব্যক্তি যুক্ত হয়েছেন, যার সম্পর্কে বলার আগে আমি আমার নিজের পরিচয়টা সংক্ষেপে সেরে নিই। আমার নাম রবিউল হাসান ফাহাদ। বর্তমানে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ইন মেরিটাইম সায়েন্সে মাস্টার্স অধ্যয়নরত। তাছাড়া আরেকটি পরিচয় হচ্ছে আমি একজন নাবিক। আমি কিছুদিন আগে ক্লাস 3 মেরিন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় আপনারা অলরেডি সবাই জানেন। আমাদের আলোচনার বিষয় আজকে মেরিটাইম কেরিয়ারের প্রথম পর্বের আলোচনার বিষয় মেরিটাইম ট্যুরিজম। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য এবং আমাদের কাছে আপনারা অলরেডি অনেকেই প্রশ্ন পাঠিয়েছেন, সেই প্রশ্নের উত্তর এবং সার্বিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আজকে যুক্ত হবেন এমন একজন ব্যক্তিত্ব, যার সম্বন্ধে জানতে গেলে আমাদের এই 30 মিনিটের প্রোগ্রামে শেষ হবে না। আমি ব্যক্তিগতভাবে খুবই নিজেকে লাকি মনে করছি ওনাকে পেয়ে আমার এই অনুষ্ঠানে। ওনার সম্পর্কে আমি আপনাদেরকে কিছু বলে নিই। আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন প্রফেসর সৈয়দ রাশিদুল হাসান। উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির মেরিটাইম ট্যুরিজম ডিপার্টমেন্টে এখন কর্মরত রয়েছেন। এর আগে স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কর্মরত ছিলেন। ডক্টর হাসান 1986 সাল থেকে 1989 সাল পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ মার্কেটিং এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তারপর 1992 থেকে 1994 সাল পর্যন্ত উনি বিজনেস রিসার্চ ব্যুরো অফ বিজনেস রিসার্চ, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, ঢাকা ইউনিভার্সিটির ডাইরেক্টরের দায়িত্ব পালন করেন। রাশিদুল হাসান স্যার 2002 থেকে 2006 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের দায়িত্ব পালন করেন। 2006 থেকে 2007 সাল পর্যন্ত উনি প্রো ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে। 2007 থেকে 2009 সাল পর্যন্ত রাশিদুল হাসান স্যার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এর দায়িত্ব পালন করেন। তাছাড়া 2017 থেকে উনি ভারতের ইন্দিরা গান্ধী ইউনিভার্সিটি হরিয়ানা ভিজিটিং লেকচারার হিসেবে অধ্যয়নরত রয়েছেন। তো আজকে আমাদের এই প্রোগ্রামে আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছেন আমাদের রাশিদুল হাসান স্যার। তো স্যারকে আমি আপনাদের স্ক্রিনে নিয়ে আসছি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মাধ্যমে সবাইকে আসসালামু আলাইকুম জানাচ্ছি, আমাদের যত ছাত্রছাত্রী আছেন এবং আজকে যারা এই প্রোগ্রাম শুনছেন তাদের সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, আপনার কথা শোনা যাচ্ছে স্যার। স্যার কেমন আছেন? এই লকডাউনের মধ্যে মানে যতটুকু ভালো থাকা যায় আর কি। আমি বলি এমনি এমনি বলি, আপনারা তো আমার সবাই ছাত্রের মতো আর কি, জি যে স্যার। জীবনে কোনোদিনও কারাগারে ছিলাম না, কিন্তু গত 3 মাস ধরে বুঝতে পারছি যে হ্যাঁ, কারাগার কেমন আর কি। জি তো স্যার। এই কারাগারের মধ্যে যেমন থাকতে হয় ঠিক তেমনই আছি আমরা বসে। আমরা বাট এনিও, এটা ভালো দিকও আছে খারাপ দিকও আছে, দুইটা দিকই আছে। যাই হোক, আমরা সেটা পরে এমনি কথা প্রসঙ্গে আলাপ করবো আমরা। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মেরিটাইম ক্যারিয়ারে আমাদের প্রথম পর্বের অতিথি হিসেবে আপনি আসুন আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা খুবই খুশি স্যার আপনাকে পেয়ে। এর সাথে আরো একটি জিনিস স্যার জানাতে চাই, আমাদের এই প্রোগ্রামে আপনার দুজন প্রিয় স্টুডেন্টও শেষের দিকে জয়েন করবে। তো তাদের থেকেও এর আগে স্যার আমরা যখন জানতে পেরেছি, যারা জানতে পেরেছি ফেসবুকের মাধ্যমে, আমাদের আজকের বিষয় হচ্ছে মেরিটাইম ট্যুরিজম। বিষয়টি সবার কাছে নতুন। তো স্যার, এই বিষয়টি নিয়ে আপনি প্রথমে সার্বিকভাবে আমাদেরকে কিছু বলুন স্যার, মেরিটাইম ট্যুরিজম কি, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির মেরিটাইম ট্যুরিজম আপনার হাত ধরেই চালু হয়েছে আমি যতদূর জানি। কেন বাংলাদেশের প্রেক্ষাপটে মেরিটাইম ট্যুরিজম ইম্পর্টেন্ট
মেরিটাইম ট্যুরিজম কেন চালু করা হয়েছে, লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্যার আপনি আমাদের সামনে কিছু বলুন। ধন্যবাদ। ধন্যবাদ ফাহাদ। আমি একটা জিনিস বলতে চাই যে মেরিটাইম ট্যুরিজম যে কথাটা আসলে আমাদের দেশে কিন্তু নতুন, কিন্তু শুধু আমাদের দেশের প্রেক্ষিতে নয়, বরং সারা বিশ্বের প্রেক্ষিতে এই জিনিসটা একটা নতুন একটা আইডিয়া আনছে একটা। আমরা যদি এগিয়ে যাই কিছু, মানে বেশ কিছু যদি পিছিয়ে যাই আমরা বেশ কিছুদিন, তাহলে পরে দেখবো যে ব্লু ব্লু ইকোনমি বলে একটা নতুন কথা শুরু হয়েছে। ব্লু ইকোনমি, নীল অর্থনীতি যেটা বলি আমরা। তো আমার কাছে ব্যক্তিগতভাবে বলি, আমি কিন্তু ট্যুরিজম এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের লোক। আমাদের মেইনলি যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই ল্যান্ড ভিত্তিক আর কি, হোটেল, রেস্টুরেন্ট, ট্রান্সপোর্টেশন, তারপর এয়ারওয়েজ, এগুলো নিয়ে আমাদের কিন্তু কাজ, কিন্তু আমাদের ট্যুরিস্ট, এদের নিয়ে আমাদের কাজ। কিন্তু ম্যারিটাইম ট্যুরিজম যে কথাটা বলা হচ্ছে আপনার, এটাও কিন্তু আমার কাছে নতুন একটা বিষয়, একটা আমার জন্য বলতে পারবো যে নতুন, আপনাদের মতে একটা নতুন একটা, কিন্তু এটা জ্ঞানের দ্বার আমার কাছে ওপেন হচ্ছে আর কি। আমার প্রথম মনে আছে যে আজ থেকে প্রায় 4 বছর আগে ঢাকার যে IUCN আছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, IUCN একটা আপনার সম্মেলন করেছিল ওখানে ব্লু ব্লু ইকোনমির উপরে, বাংলাদেশে ব্লু ইকোনমি কেমন হতে পারে, এর ইম্প্যাক্টটা কি হবে। আমাকে তখন বলেছিল তারা যে স্যার আপনি একটা ট্যুরিজমের উপরে দেন, কি ট্যুরিজম হবে, সেটা হচ্ছে ব্লু ট্যুরিজম। তা আমি বললাম যে বাহ, খুব সুন্দর তো নাম। সুতরাং ম্যারিটাইম ট্যুরিজমকে আমরা ওই সময় বলেছিলাম কিন্তু ব্লু ট্যুরিজম আর কি। তো ব্লু ট্যুরিজম, ম্যারিটাইম ট্যুরিজম বলেন, এগুলো সব কিন্তু একইভাবেই কিন্তু ইউজ হচ্ছে আর কি। যদিও কথাগুলো এখনো তেমন পপুলার হয়নি, বাট এনিওয়ে হবে, সামনের দিকে হবে। আমি তো ব্লু ট্যুরিজমই বলি এটাকে আমি। তো ম্যারিটাইম ট্যুরিজম যেটা হচ্ছে, যে আপনারা জানেন সবাই যে আমাদের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যারিটাইম ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটি হচ্ছে আপনার পৃথিবীর মধ্যে 12তম, এবং এই সাউথ এশিয়ান কান্ট্রির মধ্যে এটা তৃতীয় এটা ইউনিভার্সিটি আর কি। আর ম্যারিটাইম ট্যুরিজম ডিপার্টমেন্ট, যেই ট্যুরিজম ডিপার্টমেন্টের এখন আমি কিন্তু বর্তমানে চেয়ারম্যান ওখানকার আর কি। এই এই আপনার ডিপার্টমেন্টে যদি প্রতিষ্ঠা করা হয়েছে, এইটা আমি ওয়ার্ল্ডের বিভিন্ন ইউনিভার্সিটি যেখানে ম্যারিটাইম পড়ানো হয়, ম্যারিটাইম ট্যুরিজম সম্বন্ধে কিছুটা হলো কোর্স আছে, এগুলো আমি মোটামুটি ব্রাউজ করে দেখেছি যে পৃথিবীর আজ পর্যন্ত কোথাও কিন্তু ম্যারিটাইম ডিপার্টমেন্ট অফ ম্যারিটাইম ট্যুরিজম বলতে এখনো কোথাও কিন্তু খোলা হয়নি আর কি। আমরা এটা বড়ই সৌভাগ্যবান যে আমরা এদিকে লিড নিচ্ছি, আমরা আমরা লিডার পজিশনে আছি আমরা, যে আমরা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ডিপার্টমেন্ট অফ ম্যারিটাইম ট্যুরিজম নামে একটা বিভাগ আমরা খুলতে পেরেছি। আমরা ভবিষ্যতে হয়তো এটা, এখন তো এটা আমাদের খুব ইনিশিয়াল স্টেজে আছে। আপনারা জানেন যে এখন আমাদের শুধুমাত্র কয়েকজন স্টুডেন্টকে দিয়ে আমরা মাস্টার্স ডিপার্টমেন্টে চালাচ্ছি, মাস্টার্স প্রোগ্রামটা আমরা শুধু চালাচ্ছি এখন, কারণ এখনো এটা এক্সপেরিমেন্টেশন মধ্যে আছে। এখনো বিশ্ববিদ্যালয় আমাদের আন্ডারগ্রেড প্রোগ্রাম চালু করেনি, কারণ চালু না করা অনেকগুলো কারণ আছে। আপনারা জানেন যে আমাদের প্রথমে মার্কেট সার্ভে করতে হয়, 2 নম্বর দেখতে হয় আমাদের সিলেবাস কি হতে পারে, 3 নম্বর দেখতে হয় যে আমরা ছাত্রছাত্রী কেমন পাবো, তারা কোথায় চাকরি করবে, অনেক কিছু দেখতে হয় আর কি। এখন সেই পর্যায়গুলো চলছে। আমাদের ভাইস চ্যান্সেলর বলেছেন উনি আগামী 1921 সালের দিকে ইনশাল্লাহ আমাদের ইউনিভার্সিটিতে এই ডিপার্টমেন্ট অফ ম্যারিটাইম ট্যুরিজমের আন্ডারেই আপনার বিবিএ প্রোগ্রামটা আপনার উনি খুলে ফেলবেন আর কি। তো এই দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে আমরা খুব আশাবাদী। এখন আমি একটু ম্যারিটাইম ট্যুরিজম সম্বন্ধে বলি একটু। জি স্যার। ব্লু ইকোনমি যেটা করা হয়েছে, কেন করা হয়েছে, আসলে হচ্ছে কি, আমাদের সামনের দিকে আমাদের এই যে ল্যান্ড বেসড ইকোনমির আমরা এই পৃথিবীর প্রায় 750-800 কোটি মানুষ, আমরা পৃথিবীর সমস্ত সম্পদ কিন্তু শেষ করে ফেলছি। আমরা অনেক সম্পদ কিন্তু এখন পাওয়া যাবে না, সামনের দিকে পাওয়া যাবে না। পেট্রোল শেষ হয়ে আসছে, রূপা শেষ হয়ে আসছে, সোনাও প্রায় শেষ হয়ে আসছে, কয়লা শেষ হয়ে আসছে, অনেক কিছু এরকম শেষ হয়ে আসছে, কিন্তু এগুলোর এন্ডলেস, এগুলোর সাপ্লাই নাই। তাহলে মানুষ কি করবে, কি খাবে? এই জন্য মানুষের চোখ গেল কিন্তু আপনার সমুদ্রের দিকে।
আপনারা জানেন যে পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল আর কি। আপনার 1 ভাগ এই শেষ হতেই আমাদের এতদিন লাগলো। সুতরাং 3 ভাগ জলের মধ্যে কি পরিমাণ যে সম্পদ লুকিয়ে আছে এটা আমরা কল্পনাও করতে পারি না। এখন মানুষের চোখ গেছে সেই দিকে যে আমাদের আস্তে আস্তে ব্লুর দিকে হাত দিতে হবে, মানে সমুদ্রের দিকে আমাদের হাত দিতে হবে। ঠিক বলেছেন। সমুদ্রের নিচে যে অগাধ সম্পদ যেটা আছে সেটা থেকে আমাদের আহরণ করতে হবে। কিন্তু এর মধ্যে একটা কথা আছে, সেটা আহরণ করতে গেলে পরে আজ থেকে 1000 বছর পরে, আজ থেকে 5000 বছর পরে আমাদেরকে এই সম্পদটা আমরা শেষ করে দিলে আমরা কি খাবো আমরা? তো এই জন্য বলা হচ্ছে যে আপনার সাস্টেনেবল ওয়েতে আমাদের এই সমুদ্র সম্পদ যেটা আছে সেটা আপনার আহরণ করার চেষ্টা করতে হবে, এবং আমরা যেটা আপনার আহরণ করব সেটা যাতে আবার রিফিল করে দেওয়ার ব্যবস্থা করা হয় আর কি। এবং এটি হচ্ছে ব্লু ইকোনমির মূল কথা, যে সাস্টেনেবল ইকোনমি যেটা অ্যাকচুয়ালি ব্লু এরিয়া থেকে আসবে আর কি। এই ব্লু ইকোনমির যে কয়েকটা খাত, 10-12টা খাতকে চিহ্নিত করা হয়েছে আপনারা জানেন। যেমন একটা খাত হচ্ছে আপনার আমাদের মৎস্য। মৎস্য। এই মৎস্যের আপনার সাপ্লাই হচ্ছে ব্লু সমুদ্রে। মৎস্যের সাপ্লাই হচ্ছে কিন্তু আপনার মানে এটা এন্ডলেস আর কি, সোজা কথা। এবং ইচ্ছা করলে আমরা কিন্তু এটা কিন্তু আবার ফিল আপও করতে পারি আমরা। তো জি স্যার। মৎস্য, তারপর এরকম ধরনের আপনার পেট্রোল বলেন, জ্বালানি বলেন, অনেক কিছু আছে। তার মধ্যে 4 নম্বরে অথবা 5 নম্বরে আছে আপনার কিন্তু ব্লু ট্যুরিজমের আপনার কথা। তার মানে সেখানে দেখা যাচ্ছে যে অন্যান্য যে সমস্ত খাত স্যার সেই আমি খাতের। একটু স্যার ইন্টারাপ্ট করি স্যার। আমাদের হ্যাঁ, কাছে হ্যাঁ। যেহেতু এটা স্যার নতুন, আমাদেরকে যদি স্যার একদম সহজ ভাষায় বলেন যে ব্লু ট্যুরিজমটা কি? ব্লু ট্যুরিজম আমরা আসলে কি বুঝবো? আচ্ছা, এই ব্লু ট্যুরিজমকে আপনারা সেটা আপনার ম্যারিটাইম ট্যুরিজমই বলতে পারেন আপনারা। আচ্ছা। ম্যারিটাইম ট্যুরিজম বলতে পারেন। ট্যুরিজম আমরা 2 প্রকারে বলতে পারি। একটা হচ্ছে ল্যান্ড বেসড আর একটা হচ্ছে সি বেসড। এর মাঝামাঝি আরেকটা আছে আপনার, যেটাকে আমরা বলি অফশোর ট্যুরিজম আর কি। অফশোর ট্যুরিজম হচ্ছে ল্যান্ড এবং সি নিয়ে, আর ল্যান্ড বেসড ট্যুরিজম হচ্ছে আপনার অ্যাবসলিউট ল্যান্ড, যেমন ঢাকায় যে হোটেল আছে বা যে সমস্ত আপনার ফ্যাসিলিটিস অ্যামিনিটিস আছে সেগুলোকে ল্যান্ড বেসড বলি। আর সমুদ্রে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আপনার, যেমন মনে করেন একটা সবচেয়ে বড় এক্সাম্পল আমাদের কাছে, সেটা হচ্ছে ক্রুজিং। ক্রুজিং এর নাম আপনারা শুনেছেন আপনারা। এই ক্রুজিং শুধু ক্রুজিং না, আর অনেক কিছু হতে পারে। এখন অনেক কিছু চালু হয়েছে আবার, যেমন মনে করেন যে প্যারাগ্লাইডিং আপনার যেটা বলি আমরা আর কি। এই আপনার সমুদ্রের মাঝখানে গিয়ে এই বেলুনে করে অথবা আপনার প্যারাশুটে করে আপনার উড়ে বেড়ানো আপনার, এইটা আপনার একটা আপনার নতুন ধরনের অভিজ্ঞতা আমাদের একটা। তো যেগুলো আমাদের সমুদ্র তীরের সাথে সম্পর্ক নেই সেইগুলোকে আমরা আপনার বলি আপনার ম্যারিটাইম ট্যুরিজমের মধ্যে নিয়ে আসি সাধারণত। তবে এখন জিনিসটা এমন হয়ে গেছে যে আপনার অফশোর ট্যুরিজম যেটা বলি সেটাও আপনার মোটামুটি ভাবে কিন্তু ম্যারিটাইম ট্যুরিজমের মধ্যেই চলে আসছে। কারণ অফশোর অফশোর ট্যুরিজম, কোস্টাল ট্যুরিজম একই জিনিস। অফশোর ট্যুরিজম আর কোস্টাল ট্যুরিজম স্যার। হ্যাঁ, হ্যাঁ, এই দুইটা একই জিনিস আর কি। অফশোর ট্যুরিজম এবং কোস্টাল ট্যুরিজম একই জিনিস। অফশোর ট্যুরিজম বলেন বা কোস্টাল ট্যুরিজম বলেন, এইখানে কিন্তু 2টা কম্পোনেন্টই থাকতে হয়। একটা হচ্ছে আপনার হয় আপনার মোটেল থাকতে হবে, রিসোর্ট থাকতে হবে, এবং সেই সাথে কিন্তু আপনার সমুদ্রের পানিকে লক্ষ্য করে কিন্তু কোনো না কোনো অ্যাক্টিভিটি যেন থাকতে হবে। তো জি স্যার। সুতরাং এটা 2টা জিনিসকে আপনার কানেক্ট করে আর কি। সুতরাং এখন আমার ম্যারিটাইম ট্যুরিজমের ব্রডার যে ডেফিনেশন, সেখানে ম্যারিটাইম ট্যুরিজম বা ব্লু ট্যুরিজম যাই বলেন না কেন, তার মধ্যে আমরা অফশোর ট্যুরিজমটা আমরা নিয়ে নিয়েছি আর কি। যেমন মনে করেন যে আপনার সার্ফিং, সার্ফিং যেটা হচ্ছে সেটা হচ্ছে অফশোর ট্যুরিজম আর কি। কিন্তু সার্ফিং কেও আমরা এখন ম্যারিটাইম ট্যুরিজমের মধ্যে নিয়ে নিয়েছি আপনার। ইন্ডিয়ার একটা আপনার গোয়া ইনস্টিটিউট, গোয়া নামে একটা আপনার ইনস্টিটিউট আছে গোয়াতে, আপনার একটা ট্যুরিজম ইনস্টিটিউট। তাদের আপনার একটা ইনস্টিটিউট আছে আপনার ওয়াটার বেসড ইনস্টিটিউট। এটা আপনার একদম যে ওয়াটার বেসড যে সমস্ত আপনার অ্যাক্টিভিটিস, সেই সমস্ত ওয়াটার বেসড স্পোর্টস ইনস্টিটিউট তারা বলে আর কি। স্যার তাহলে এবং কি এই স্যার ওয়াটার বেসড স্যার রাইট। যে ইনস্টিটিউট যে প্রোগ্রাম গুলো হয় সেটা কি স্যার আমাদের যে ঢাকা শহরে ফ্যান্টাসি কিংডমে এখানে কিন্তু ওয়াটার পার্ক আছে, ওইগুলো কি স্যার ওই ওয়াটার বেসড ইনস্টিটিউশনের যে কার্যক্রম ওইগুলোর মধ্যে ইনক্লুডেড হয়? না, এগুলো আসবে না, এগুলো কারণ এগুলো হচ্ছে ল্যান্ডে একদম।
আচ্ছা, ওয়াটার ঠিক আছে। বেসড বলতে আমরা সমুদ্রের আমরা অবশ্যই আপনার অ্যাক্সেস থাকতে হবে। ওকে। সমুদ্র বলেন, সাগর বলেন, অ্যাক্সেস আপনার থাকতে হবে, বিচের অ্যাক্সেস থাকতেই হবে। তাহলে স্যার তো ফয়েজ এখন লেক পর্যন্ত চট্টগ্রামের ফয়েজ লেক হতে পারে স্যার। চট্টগ্রামের ফয়েজ লেক কি আপনার বিচের সাথে আছে আপনারই? তা তো নাই, আছে নাই তো আপনার। মানে স্যার ওইটা বিচের সাথে তো ওদের মানে স্যার কানেক্টেড না, ওরা সরাসরি কানেক্টিভিটি নাই। কানেক্টেড না। হ্যাঁ, রাইট, সরাসরি কানেক্টেড না আর কি। তো ওই জন্য ওগুলোকে আমরা ল্যান্ড বেসডই বলি আমরা। জি স্যার। ওগুলো লেক লেক আছে, হাওর বেস ট্যুরিজম, লেক বেস ট্যুরিজম যেটা বলি আমরা, ওগুলো হতে পারে ওগুলো। কিন্তু আপনার এগুলো আপনার ওই অফশোর ট্যুরিজমের মধ্যে পড়ে না বা কোস্টাল ট্যুরিজমের মধ্যে পড়ে না, এবং যেহেতু পড়ে না তাই জন্য আপনারা এটাকে আপনারা ওই মেরিটাইম ট্যুরিজম বলে নিয়েও আপনারা এটাকে আখ্যায়িত করতে পারেন না আর কি। তো যাই হোক, হান্ড্রেডস অফ স্পোর্টস এরকম আছে আর কি। মনে মনে করেন যেমন একটা বললাম যে সার্ফিং হতে পারে একটা। তারপরে আপনার যদি থাইল্যান্ডে যান দেখবেন যে আপনার এই ইয়ে, কি বলে আপনার ওই যে ওই মোটর, আপনার সি এগুলো আছে আপনার, যে ওগুলোতে করে আপনার ঘুরে বেড়াচ্ছে আপনার সমুদ্রে আর কি, তাই না? এগুলো স্কুবা সবই আপনার এগুলো। স্কুবা ডাইভিং। হ্যাঁ, স্কুবা স্কুবা ডাইভিং বলেন, স্নরকেলিং বলেন, এগুলো সব কিন্তু আপনার এই মেরিটাইম ট্যুরিজমের মধ্যে আসে আর কি। এখনো কিন্তু আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান না কেন, স্নোরকেলিং বলেন বা স্কুবা ড্রাইভিং বলেন অথবা প্যারাগ্লাইডিং বলেন অথবা সার্ফিং বলেন, এগুলোর জন্য কিন্তু অনেক বিখ্যাত বিখ্যাত বিচ আছে আর কি। এবং এই বিখ্যাত বিচ গুলো আপনার কিন্তু এক একটা আপনার এক এক আপনার অ্যাক্টিভিটিস কিন্তু তারা অফার করে। তো সুতরাং এগুলো যেহেতু আপনার ল্যান্ড থেকে একটু পৃথক, সুতরাং সেই জন্য এই যে এগুলোর আপনার রিসোর্টের যে আপনার নেচার, সেই নেচারটাও কিন্তু একটু আলাদা একটু। এবং যেটা হচ্ছে আপনার যে এই রিসোর্ট গুলো এখন পর্যন্ত যারা ল্যান্ড বেসড ট্যুরিজমে যারা আপনার লেখাপড়া করছে, যারা ট্রেন আপ হচ্ছে, ওরাই কিন্তু চালাচ্ছে। আমরা জি। কিন্তু বুঝতে পারছি এটা হচ্ছে যদি আপনার ম্যারিটাইম ট্যুরিজমে যদি আমরা মনে করেন যে যাদেরকে ছাত্রদেরকে আমরা যদি এরকম ভাবে পড়াই আমরা, যে ল্যান্ড বেসড ট্যুরিজমে যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলোও তারা পড়বে। যেমন মনে করেন চারটা জিনিস আছে। একটা হচ্ছে যেমন মনে করেন যে আহ, আমাদের এই ফ্রন্ট অফিস আছে একটা, একটা আছে আমাদের হাউসকিপিং, একটা আচ্ছা। আছে আপনার ক্যাটারিং, তাই না? এরকম চারটা এরকম আপনার ইয়ে আছে আপনার। এগুলো কিন্তু যে কোনো হোটেল বলেন, রিসোর্ট বলেন, ক্রুজিং বলেন, সব জায়গায় কিন্তু লাগবেই। এগুলোর সাথে যদি আমরা যদি ওয়াটার বেসড ওগুলো যদি দিতে পারি, তাদেরকে ট্রেনিং বলেন বা তাদেরকে যদি আমরা থিওরিটিক্যালি তৈরি করতে পারি যে স্কুবা ড্রাইভিং কেমন করে করতে হয়, স্নরকেলিংটা কি জিনিস, অথবা মনে করেন যে সার্ফিং কেমন করে করতে হয়, করে জি স্যার। এই দুইটার সংমিশ্রণে আমরা যে আপনার হিউম্যান রিসোর্সটা গড়ে তুলবো, এটাই হচ্ছে আপনার আগামী দিনের ভবিষ্যৎ আর কি। কারণ মানুষ এখন আপনার কিন্তু সমুদ্রের দিকে ছুটে যাচ্ছে। আমাদের কিন্তু বহু আপনার উপায় আছে, আমাদের অনেক কিন্তু আপনার রিসোর্স আছে আপনার কিন্তু, যেটাকে আমরা সি বেসড ট্যুরিজম রিসোর্স আমরা বলতে পারি আমরা। যেমন মনে করেন একটা নাম শুধু বলছি, সেটা হচ্ছে যে আমাদের সোয়াজ বলে একটা জায়গা আছে, একটা শুনেছেন হয়তো আপনার, যে সোয়াজ, এটা হচ্ছে আপনার বঙ্গোপসাগর ওয়াচ অফ নো গ্রাউন্ড। পুরোটা হচ্ছে আপনার সং সং বলে, জি স্যার। সং হচ্ছে আমরা হয়তো একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমরা হয়তো আবার একটু কানেক্ট করার চেষ্টা করছি, একটু নেটওয়ার্কের প্রবলেম হয়েছে। স্যার একটু হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে, আমরা আবার চেষ্টা করছি আমরা স্যারকে জয়েন করার জন্য। এর মধ্যে আমাদের সাথে জয়েন করেছে মেরিটাইম ইউনিভার্সিটির নতুন যে ডিপার্টমেন্টে শিক্ষা প্রথমবার যারা ভর্তি হয়েছে তাদের মধ্যে একজন তাহমিদ আল ফাহাদ। ওনাকে আমি স্ক্রিনে নিয়ে আসছি, তো এর মধ্যে দেখি আমি স্যারকে আবার জয়েন করতে পারি কিনা। ফাহাদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কি অবস্থা আপনার? ভালো ভাই।
এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি স্যার, যেহেতু কানেকশন একটু প্রবলেম হয়েছে, এই মধ্যে আপনি আমাদের দর্শকের সামনে আপনি আমাদেরকে একটু ভর্তির প্রসিজিওরটা একটু যদি বলে দেন। স্যার মনে হয় আমাদের সাথে জয়েন করেছে। হ্যাঁ হ্যাঁ, একটু প্রবলেম হয়ে গেছিল একটু। দুঃখিত স্যার, নেটওয়ার্ক মনে হয় একটু প্রবলেম করেছিল। আমারও মনে হয় নেটওয়ার্কের জন্য, বাট এনিওয়ে এগুলো টেকনোলজির এগুলো হচ্ছে আপনার অসুবিধাগুলো, এগুলো মানতেই হবে আর কি এগুলো। জি স্যার। হ্যাঁ যেটা জি আমরা স্যার। বলছিলাম যে সং, যেটা বলি আমরা সং, সোয়াচ ওয়াচক অফ নোট। নো গ্রাউন্ড। হ্যাঁ, জি আপনার নাম স্যার। শুনেছেন আপনারা। জি। এটা একটা যে কত বড় ট্যুরিজম একটা আমাদের স্পট, ইউ ক্যানট ইমাজিন। শ্রীলঙ্কা যদি হ্যালো, আমাদের। শুনতে জি স্যার। পাচ্ছেন? আচ্ছা, না যাই হোক। জি স্যার। আমরা যেটা বলছিলাম যে শ্রীলঙ্কা বলেন বা মালদ্বীপ বলেন, মালদ্বীপের ট্যুরিজম কিন্তু পুরোটাই আপনার মেরিটাইম ট্যুরিজম কিন্তু। জি তাদের যে স্যার। দ্বীপগুলো আছে আপনার, দ্বীপগুলো কিন্তু সমস্তগুলো কিন্তু আপনার মেরিটাইম অ্যাক্টিভিটি বেসড আর কি আপনার। তো সুতরাং আপনার এই শ্রীলঙ্কা এবং মালদ্বীপে গেলে পরে আপনার ওদের একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে আপনার যে হোয়েল ভিউইং, মানে সমুদ্রের আরো ভিতরে গিয়ে, একদম ভিতরে গিয়ে শিপে করে নিয়ে যাবে আপনাকে, ভিতরে গিয়ে আপনার তিমি দেখানো আর কি, তিমি। এই জি তিমি মাছটা দেখাটাই হচ্ছে আমাদের কাছে থ্রিলের ব্যাপার একটা আর কি। তো আমাদের সং যে আছে, সোয়াচ অফ নো গ্রাউন্ড, এইখানে কিন্তু আপনার জানেন যে আপনার বিভিন্ন প্রজাতির কিন্তু ডলফিনের ওখানে উৎপাদন হয় ওখানে। ওটা কিন্তু একটা আপনার ব্রিডিং গ্রাউন্ড কিন্তু একটা। জি স্যার। এবং আপনার বাইরে ওয়েদার খারাপ হওয়ার কারণে একটু আমাদের নেটওয়ার্ক আনস্টেবল, বাট আমরা কিছুক্ষণের মধ্যে আবার স্যারের সাথে কানেক্টেড হয়ে যাব। বলো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ স্যার। এখন শোনা একটু। যাচ্ছে এখন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক। তো যেটা বলছিলাম, যেটা যে আমাদের সেই সং, এই সং কিন্তু একটা বড় আমাদের ট্যুরিজম স্পট কিন্তু আপনার। আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু আপনার এই ক্রুজিংটা আমরা গড়ে তুলতে পারলাম না আপনার, কারণ মানুষ ট্যুরিজম বলতে শুধুমাত্র আপনার ল্যান্ড বেসড ট্যুরিজমই বলে। এখনো পর্যন্ত ম্যারিটাইম ট্যুরিজম কি এটা মানুষের চিন্তার মধ্যে কিন্তু আসেনি। কিন্তু জি এর স্যার। মধ্যে কিন্তু এর মধ্যে কিন্তু আপনার রিভার ক্রুজিং অলরেডি শুরু হয়ে গেছে আর কি। ইন্ডিয়ার কলকাতা থেকে বাংলাদেশের মধ্যে দিয়ে আপনার একদম আসাম পর্যন্ত আপনার একটা ক্রুজিং তারা আপনার রুট চালু করেছে ইন্ডিয়া আর কি। কিন্তু বাংলাদেশে এখন সেটা করতে পারেনি আর কি। বাংলাদেশে একটা হয়েছে, একটু হলেও উন্নতি হয়েছে, সেটা আমি বলবো, এখন আপনার কক্সবাজার থেকে জাহাজে করে আপনার সরাসরি আপনার সেন্ট মার্টিন এখন নিয়ে যায় আর কি। জি স্যার। তো সুতরাং এটাই বলতে পারবো আমরা, ক্রুজিং শুরু হবে। এমন খুব বেশি আপনার ক্রুজ শিপের দাম যে এমন খুব বেশি, আমাদের যে সেই আপনার বড় ক্রুজ শিপ গুলো নিতে হবে এমন কোনো কথা না আর কি। মনে করেন যে ছোট ক্রুজ শিপ হলে পরেই আমরা সেটা দিয়ে আপনার এই বাংলাদেশ থেকে ইন্ডিয়া, বাংলাদেশ থেকে মায়ানমার, এমনকি বাংলাদেশ থেকে আপনার থাইল্যান্ড পর্যন্ত আমরা কিন্তু ক্রুজিং কিন্তু রুটটা আমরা চালু করতে পারি। যেমন আপনার মনে আছে কিনা জানি না, হয়তো মনে থাকবে না আপনাদের, কারণ আপনারা তখন জন্মগ্রহণ করেননি আর কি। সেই 1976-77-এর দিকে আর কি আপনার জি স্যার। বাংলাদেশে একটা জাহাজ ছিল আপনার হিজবুল বাহার নামে। সেই হিজবুল বাহার জাহাজটাকে আপনার পরে ক্রুজ শিপে আপনার রূপান্তর করে বাংলাদেশ থেকে আপনার থাইল্যান্ড, মালয়েশিয়া আপনার কিন্তু ট্রিপ দেওয়া হতো। এবং এটা এত পপুলার ছিল, মানে এত পপুলার ছিল যে পরে আপনার বিভিন্ন কারণে বন্ধ করে দেওয়া হয়। জাহাজের বয়সটাও চলে গেছিল বোধহয়, সম্ভবত আছে একটা এজ লিমিট থাকে, ওরা চলে গেছিল। বিভিন্ন কারণে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু
সেই হিজবুল বাহার, ইট ওয়াজ সো পপুলার এবং এত সাকসেসফুল আপনার একটা লাইন ছিল একটা আপনার, যে আমরা এখনো কিন্তু যদি ইচ্ছা করি আমরা কিন্তু 8-10টা ক্রুজিং শিপ করে নিয়ে আমাদের এই 8-10টা শিপে, আর জানেন যে আপনার ক্রুজিং শিপে হচ্ছে আপনার চাকরির আপনার সবচেয়ে বড় সুযোগ। যেমন একটা ক্রুজ শিপে কিন্তু একজন প্যাসেঞ্জার সমান 1:6 আপনার এই ক্রু লাগে আর কি। আপনার মানে আপনার যদি 100 জন যদি আপনার প্যাসেঞ্জারের হয় তাহলে ক্রু লাগবে শুধুমাত্র 160 জন আর কি। তাহলে বুঝতে পারছেন যে এরকম যদি কিছু ক্রুজিং শিপ যদি আমরা করতে পারি তাহলে পরে কি পরিমাণ আপনার চাকরি জবের আপনার সৃষ্টি হবে। আর আমি শুধু জবের সৃষ্টি করার কথা বলি না, আমি বলি যে আমাদের ছেলেমেয়েরা এন্টারপ্রেনিউর হবে। এরা নিজেরাই, খুব বেশি আপনার ইনভেস্টমেন্ট লাগে না, কিন্তু একটু দরকার সাহসের, আর একটু দরকার একটু উৎসাহের। সেটা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আপনার ইনোভেটিভনেস আর কি। সেটা হচ্ছে যে আমাদের এই অফশোর বেস যে ট্যুরিজম আপনার, সেটাও তারা করতে পারে। যেমন মনে করেন যে কোনো একটা এরিয়া, বিশেষ এরিয়ায়, খুলনাতে আপনার যে সুন্দরবন আছে, আপনার খুলনা সুন্দরবনের এক পাশে সাতক্ষীরার দিকে আপনার জায়গা আছে, আমি জায়গাটার নামটা এই মুহূর্তে বলতে পারছি না। সেই জায়গাটায় আমাদের বাংলাদেশ নেভির বেশ কয়েকজন গেছিল আপনার ওখানে, এবং আমাকে এসে বললো যে স্যার এত সুন্দর সমুদ্র ওখানে ফর সেইলিং অ্যান্ড সার্ফিং, সার্ফিং এবং সেইলিং এর জন্য এত সুন্দর জায়গা স্যার, ওটা যে কল্পনা করা যায় না। আমাদের এরকম পুরো যদি আমরা যদি আপনার একটা হিসাব নিয়ে একটা, আমাদের মনে করেন যে সেই পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত আমাদের যত আপনার কোস্ট লাইন আছে, যে 710 কিলোমিটার কোস্টাল লাইন আছে আপনার, সেই কোস্টাল লাইনে কোথায় কি হতে পারে এবং আমরা যদি সেগুলো যদি করতে পারি তাহলে পরে আমাদের এখানে হাজার হাজার কিন্তু আপনার এই হিউম্যান রিসোর্স কিন্তু লাগবে আর কি। তো এই মোটামুটি ভাবে এই হচ্ছে আমাদের এখানে ম্যারিটাইম ট্যুরিজম। এবং আমি বলবো যে ম্যারিটাইম ট্যুরিজমের ভবিষ্যৎ আপনার এখন সবচেয়ে উজ্জ্বল ভবিষ্যৎ, কারণ মানুষ সবসময় নতুন জিনিস চায়। মানুষ কক্সবাজার যায় আপনার কক্সবাজার হোটেলগুলো দেখতে না, শুধু কিন্তু সমুদ্রে টানে। কিন্তু তাদেরকে যদি আরেকটু ভিতরে ঢুকানো হয় দেখবেন যে মানুষ পাগলের মতো আপনার ওখানে ছুটে যাবে আর কি। তো মানুষ সবসময় নতুন জিনিস চায়। আমাদের অনেকগুলো দ্বীপ আছে, সেই সমস্ত দ্বীপগুলোতে আমরা ম্যারিটাইম ট্যুরিজম করতে পারি। যেমন মনে করেন আমাদের একটা আছে সেন্ট মার্টিন, আমাদের খুব গর্বের দ্বীপ সেন্ট মার্টিন, এখানে আমরা করতে পারি। এরকম ধরনের আরো দ্বীপ আছে, আপনার নিঝুম দ্বীপ একটা আছে, নিঝুম দ্বীপও আমরা এরকম ধরনের করতে পারি আমরা। তো এগুলো এখনো আপনার বের হয়নি এখনো। তবে এখন ইনশাল্লাহ ম্যারিটাইম ট্যুরিজম ডিপার্টমেন্ট শুরু হয়েছে, বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে, বাংলাদেশ নেভি আমাদের সাহায্য করছে। আমরা আশা করি যে এখন এক নতুন একটা দিগন্ত উন্মোচন হবে। আপনারা যারা আগে শুধু সমুদ্রে যেতেন যেভাবে, এখন সেভাবে না গেলেও চলবে। এখন আপনার এভাবেও ইনকাম করার কিন্তু প্রচুর সুযোগ কিন্তু থাকবে। জি স্যার, অনেকেই স্যার কমেন্ট করেছে, অনেকে জানতে চেয়েছে স্যার যে বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটিতে এই বিষয়টাতে স্যার মাস্টার্স করার পরে কোন কোন কর্মক্ষেত্রে তারা যোগ দিতে পারবে। আচ্ছা, আমি বলেছি প্রথমে বলেছি যে এটা আমাদের খুব ইনিশিয়ালি আমরা এক্সপেরিমেন্টাল বেসিসে কিন্তু আমরা চালাচ্ছি। আমাদের মাত্র কয়েকজন ছাত্রছাত্রী আছে মাস্টার্সে আপনার, তা আমরা এদেরকে এমন ভাবে তৈরি করছি যে তারা যাতে এই আপনার ল্যান্ড বেসড ট্যুরিজম, যেটা বললাম আমরা তখন, ল্যান্ড বেসড ট্যুরিজমও তাদের আপনার অ্যাক্সেস থেকে থাকে, আবার তারা অফশোর ট্যুরিজম আপনার অ্যাক্সেস যারা পেতে পারে আর কি। তো আমরা তাদেরকে এরকম ভাবে গড়ে তুলছি আপনার। সুতরাং তারা বলতে পারেন যে যদি আমরা আপনার এটা বিক্রি করতে পারি, আপনার অফশোর ট্যুরিজম যে আপনার এস্টাবলিশমেন্ট গুলো আছে, আমরা যদি সেখানে যদি আপনার ভালো মতো যদি আপনার মার্কেট করতে পারি আমরা, তাহলে পুরো এই সমস্ত ছেলে মেয়ে আমার মনে হয় সেখানে আপনার অ্যাবজর্ব হয়ে যাবে আর কি, যদি তারা চাকরি করতে চায়। আর যদি তারা চাকরি না করতে চায় তাহলে তাদের জন্য অনেক কিছু আছে। সার্ফিং কোম্পানি এটা খুলে দেন একটা, দেখবেন সার্ফিং কোম্পানি আপনার একটা ভালো একটা আপনার হয়তো কয়েকজন মিলে একটা সার্ফিং কোম্পানি খুলে দিল, এটা একটা ভালো একটা সোর্স অফ ইনকাম হতে পারে। স্যার এখন আরেকটা কোশ্চেন আছে স্যার, সমসাময়িক বিষয়ের সাথে সমন্বয় করা যায় এরকম। একজন প্রশ্ন করছে স্যার, হোয়াট উইল বি দ্য সিনারিও অফ এমপ্লয়মেন্টস রিলেটেড মেরিটাইম ট্যুরিজম আফটার কোভিড-19?
কথাটা খুব কঠিন, মানে খুব ইমিডিয়েট ফিউচারে কথা বলা হচ্ছে আর কি। আমাদের বললাম না যে আমাদের যে মাস্টার্স প্রোগ্রামে যারা আছেন তারা এখন মাত্র সেকেন্ড সেমিস্টারে আছেন, তারা থার্ড সেমিস্টারে যাবে, থার্ড সেমিস্টার হয়ে তারা পাশ করে বের হবে আরো 1 বছর 1.5 বছরের মতো, না মিনিমাম 1 বছরের মতো। তো সুতরাং এর মধ্যে কোভিড এর যে আপনার এই যে ইম্প্যাক্ট, কোভিড এর যে ইফেক্ট, এই ইফেক্টটা আমি মনে করি যে অনেকটা ইজড আউট হবে। ইজড আউট হলে পরে আপনার চাকরি কোনো অসুবিধা হবে না। আর যদি কোভিড এর যদি আপনার ইম্প্যাক্ট যদি থেকেই থাকে, তাহলে আমাদের সারা ট্যুরিজম ব্যবস্থা যেটা আছে সেটাতে আপনার এফেক্টেড হয়ে যাচ্ছে। তো ওই হিসাবে আপনার আসলে তখন সিচুয়েশনটা একটু কঠিন হবে। স্যার আরেকজন একটা প্রশ্ন করেছি স্যার, সেখানে আপনি একটু আগে বলেছেন সেন্ট মার্টিনের কথা। তো সেখানে বলো যে স্যার সেন্ট মার্টিনের সাস্টেনেবিলিটি নিয়ে একটা প্রশ্ন জাগে সবার মনে। সো স্যার আপনি এই বিষয়ে যেহেতু একজন এক্সপার্ট, স্যার আপনার মতে স্যার হোয়াট উইল বি দ্য সাস্টেনেবিলিটি অফ সেন্ট মার্টিন? আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন একজন করেছেন উনি আর কি, ওনাকে আমি ধন্যবাদ দিই আমি, যে সাস্টেনেবিলিটি নিয়ে এখন আমাদের চিন্তা ভাবনা করতে হচ্ছে আমাদের। এই যে কোভিড যে একটা গেলে যাচ্ছে যে আপনার পিরিয়ডটা আপনার, এটা বলেছেন এটা খারাপ যেমন আছে ভালো কিন্তু তেমন জিনিস আছে আর কি। মানুষ কিন্তু এখন বুঝতে শিখেছে, মানুষ নেচার প্রকৃতিকে কিন্তু আপনার যথেষ্ট বিরক্ত করেছে মানুষ। মানুষ কিন্তু প্রকৃতিকে কিন্তু শাস্তি দিয়েছে, কিন্তু আপনার প্রকৃতি কিন্তু তার শাস্তি কিন্তু উল্টা আপনার আমাদের উপর থেকে এখন নিচ্ছে এখন আর কি। তো দেখেন আপনার এখন এখন আপনার দেখেন আপনার আমাদের কক্সবাজার বিচের কাছে আপনার ডলফিন দেখা যায়। এটা মানুষ কখনো কল্পনা করতে পেরেছিল এটা? সুতরাং সাস্টেনেবিলিটি আপনার এই কথাটা এখন খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। প্রত্যেকটা টুরিস্টেরই আপনার সাস্টেনেবিলিটি সম্বন্ধে একটা দায়িত্ববোধ থাকা উচিত বলে মনে করি আমি। এই সমস্ত জিনিস নিয়ে আপনার আমরা 2014 সালে, যখন এগুলো কথা কেউ চিন্তা করতো না, 2014 সালে আমরা নিজেরা পয়সা খরচ করে সেন্ট মার্টিনের সাস্টেনেবিলিটির উপর একটা আপনার স্টাডি করেছিলাম আর কি। এবং সেখানে আপনার বিভিন্ন আপনার প্যারামিটার দেখিয়ে আমরা ওখানে দেখিয়ে দিয়েছিলাম, আমরা একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে সেন্ট মার্টিনের যে অবস্থা, কারণ ওখানে অলরেডি জানেন আপনার 10,000 স্থানীয় লোক আছে, তারপরে আপনার বেশ কিছু পরিমাণ আপনার হোটেল আছে, বেশ কিছু পরিমাণ আপনার ওই কি বলে বাসা বাড়িতে আপনার টুরিস্ট রাখে, এরকম ধরনের আপনার ট্যুরিজমের কিছু সুবিধা আছে ওখানে আপনার। আর তো সব মিলিয়ে আপনার দেখা যাচ্ছে যে আপনার ওইখানে আপনার প্রত্যেক দিন প্রায় 4,000, তখন প্রায় 4,000 লোক যেত প্রত্যেক দিন। এই 4,000 লোক কিছু আপনার করার নাই, গিয়ে শুধু ওখানে সমুদ্রে আপনার স্নান করতো তারা। আর কি করতো, যেখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই সেই আপনার ছেড়া দ্বীপে তাদেরকে যেতেই হবে তাদের। এবং ছেড়া দ্বীপে গিয়ে কি হবে, ছেড়া দ্বীপে গিয়ে ওখান থেকে গিয়ে আপনার কিছু আপনার নুড়ি পাথর বলেন, অথবা এই যে আপনার যে এটাকে আপনার বলি আমরা যে এই কোরাল, প্রবাল, প্রবাল, হ্যাঁ কোরাল, সেই প্রবাল গুলোকে আপনার নিয়ে আপনার চলে আসতো। এরকম ভাবে যদি মনে করেন যে বছরে যদি 1 লক্ষ লোক যদি যায় এবং 1 লক্ষ প্রবাল এবং যে নুড়ি পাথর নিয়ে আসে, তাহলে পরে আমাদের দ্বীপটা কি হবে অবস্থা আপনার। অথচ এখন এখন গেলে দেখতে পারবেন আপনি যে সেন্ট মার্টিন আর আপনার এই ছেড়া দ্বীপ কিন্তু যখন আপনার লো টাইড থাকে, যখন ভাটা থাকে, তখন কিন্তু দেখবেন দুইটা আপনার মিলে গেছে কিন্তু। এই যে আপনার দুইটা মিলে যাওয়ার কিন্তু আমাদের ব্যবস্থা করতে হবে, যার ফলে ওখানে যাওয়া আমাদের নিষেধ করতে হয় আমাদেরকে, কোনো দরকার নেই ওখানে যাওয়ার, তোমরা এখানেই থাকো। এখানে আমরা সাইক্লিং এর ব্যবস্থা করে দেবো, সারা দ্বীপটা সাইকেল দিয়ে ঘুরে বেড়াও, নারিকেল আছে, নারিকেল জিঞ্জিরা বলে, নারিকেল আছে, নারিকেল খাও। আগে হয়তো দেখেছি সরকার একটা ব্যবস্থা নিয়েছিল যে বছরের কয়েকটা মাস অফ রেখেছিল পর্যটক যাওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি যেটা বলছিলাম যে সে 2014 সালে আমরা স্টাডি করেছিলাম যেটা, সেইখানে আমরা কিন্তু চোখ দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে কোনো মতেই সেন্ট মার্টিনের দিনে 2,000-এর বেশি টুরিস্ট আপনার যাওয়া চলবে না। তো আপনারা তো জানেন যে আমাদের দেশে আমরা রিসার্চই করি, কিন্তু এটা কোনো ইমপ্লিকেশন হয় না, কেউ এটা খুলে দেখে না, কেউ এটাকে পলিসি হিসেবে নেয় না। এখন তো ঠিকই আপনার গভর্নমেন্ট চিন্তা করছে 1200-র বেশি হয়তো বা নাও দিতে পারে, অ্যালাউ নাও করতে পারে আর কি আপনার। তো এই সাস্টেনেবিলিটি এই জন্য আপনার আমাদের অত্যন্ত দরকার, সেন্ট মার্টিনেতে বেশি সাস্টেনেবিলিটি খুব দরকার। আমি দেখেছি আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন আমরা এই সেন্ট মার্টিনে বেড়াতে যেতাম স্টুডেন্টকে নিয়ে, আমরা তখন আপনার বিচ আমরা ক্লিন করতাম। আমরা বিচ ক্লিন করতাম কিভাবে? বলতাম যে কেউ যদি 100টা যদি আপনার ময়লার টুকরা এনে যদি এখানে জোগাড় করতে পারে, তাকে আমি তাহলে পরে এই পরীক্ষাতে 5 নম্বর বাড়িয়ে দেবো। এরকম ভাবে করে নিয়ে আমরা মোটিভেট করে নিয়ে তাদেরকে দিয়ে আমরা বীজ পরিষ্কার করাতাম আর কি। এখন কিন্তু মানুষের মধ্যে কিন্তু এই জিনিসটা অনেকটা এসছে আর কি। এটা আরো আসতে হবে, আরো অনেক বেশি আসতে হবে। এবং আপনার কি করতে হবে, যে কিছু কিছু জায়গায় আছে আপনার, আমরা বলি যে আপনার পলিউটার্স পে। ট্যুরিজম একটা কথা আছে আপনার, পলিউটার্স পে নামে একটা কথা আছে আপনার। পলিউটার্স পে মানে যারা পলিউশন করে, জি যারা পলিউশন করছে মানে ট্যুরিস্ট আর কি। জি ট্যুরিস্টরা তাদেরকে দে হ্যাভ টু পে। আমি ট্যুরিস্ট, আমি যাব আপনার সেন্ট মার্টিনে, হ্যাঁ আমার অধিকার আছে, যেতে হবে, আর যেতে জি দিতে হবে আমাকে। আপনি না বলতে পারবেন না, গভর্নমেন্ট না বলতে পারবে না, কিন্তু বলে দেন হ্যাঁ ঠিক আছে তুমি যেতে পারবা, কিন্তু পার ট্রিপে তোমার 5,000 টাকা করে দিতে হবে তোমাকে, পার হেড 5,000। তাহলে দেখেন কয়জন যায়, ঠিকই দেখবেন সংখ্যাটাও যেমন কমে আসবে, এবং আপনার ওই টাকা যে হচ্ছে যে 5,000 টাকা পার ট্যুরিস্ট যদি হয়, কথা কথা বলছি আমি আর কি, জি স্যার। এই 5,000 করে আপনার বছরে যদি আপনার 1 লক্ষ ট্যুরিস্ট যায়, 5,000 লক্ষ টাকা শুধু আপনার ইনকাম হবে। এবং যেটা দিয়ে আপনি সেন্ট মার্টিনে আপনি এনভায়রনমেন্ট বলেন, পরিবেশ বলেন, ইকোসিস্টেম বলেন, আপনি সবকিছু আপনি মেনটেন করতে পারবেন। এই বাংলাদেশে পলিউটার্স পে চালু করার জন্য আমরা অনেকদিন থেকে বলছি, এখন আমাদের অনেক জায়গায় এটা দরকার পড়ে গেছে। বান্দরবনে আমাদের এটা দরকার পড়ে গেছে পলিউটার্স পে করার জন্য। এখানেও কিন্তু এখন বছরে প্রায় 10 লক্ষ টুরিস্ট যাচ্ছে, যেটা আপনার আস্তে আস্তে বান্দরবনটাকে শেষ করে দেওয়া হবে আর কি। তো এই জন্যই যিনি প্রশ্ন করেছেন সেন্ট মার্টিন সম্বন্ধে, তাকে আমি ধন্যবাদ দিচ্ছি এবং আশা করি যে আমি যে উদাহরণটা দিলাম, এটা হয়তো তার যে প্রশ্নের আপনার অনেক কিছুই আপনার হয়তো করতে পারে আর কি। আরেকজন আরেকজন সিনিয়র মেরিনার জানতে চেয়েছেন স্যার, যে উনি যেহেতু সমুদ্রে ছিলেন অনেক বছর ও বিভিন্ন দেশে গিয়েছেন এবং দেখেছেন যে বিভিন্ন দেশের সমুদ্রের যে সৈকত গুলাতে অনেক বিদেশি পর্যটক আসে। তো উনি আপনার কাছে যে প্রশ্নটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে কক্সবাজার, যেটা আমরা বলি যে ওয়ার্ল্ডস লার্জেস্ট সি বিচ, আনব্রোকেন সি বিচ, সেখানে স্যার পর্যটক, বিদেশি ফরেন পর্যটক যারা আছে, ফরেন টুরিস্ট, ওনাদের উপস্থিতি কিন্তু ইন্ডিয়ার, ফর এক্সাম্পল ইন্ডিয়ান গোয়া, ওইখানে ওই বিচে কিন্তু প্রচুর বিদেশি পর্যটক আসে। তো স্যার রাইট। বাংলাদেশ কোন কোন কারণে বিদেশি পর্যটক আকর্ষণ করতে পারছে না, আর এটার জন্য আমাদেরকে কি কি করতে হবে স্যার? আচ্ছা, এটা এটা কিন্তু অনেক বড় প্রশ্ন। প্রশ্ন ছোট কিন্তু আপনার উত্তর অনেক বড় আর কি। যাই হোক, আমি সংক্ষেপে। স্বল্প সময়ের মধ্যে, হ্যাঁ স্বল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করছি। বাংলাদেশে আমাদের ট্যুরিজম আছে 2 রকমের আর কি। একটা হচ্ছে আপনার ইনবাউন্ড, আর একটা হচ্ছে আপনার আউটবাউন্ড। আউটবাউন্ড। জি স্যার। আউটবাউন্ড, তো ইনবাউন্ড মানে যারা বিদেশ থেকে বাংলাদেশে আসছে, যারা মানে বিদেশি পর্যটক হতে পারে, অথবা বাংলাদেশি ইমিগ্রান্ট ওখানে আছে সে হতে পারে আপনার। আর আউটবাউন্ড হচ্ছে বাংলাদেশ থেকে যারা বিদেশে যাচ্ছে আর কি। বাংলাদেশে কিন্তু আপনার ইনবাউন্ড ট্যুরিজমটা কিন্তু এখনো আপনার গড়ে ওঠেনি আর কি। সত্যি কথা বলতে কি, আমরা বিদেশিদেরকে আপনার আনতে ব্যর্থ হয়েছি। কেন ব্যর্থ হয়েছি? এটা অনেক কারণ আছে আর কি। অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে আপনার, যে আমরা কিন্তু আপনার টুরিস্ট ফ্রেন্ডলি নেশন না আর কি। যে আমার কাছে টুরিস্ট আসলে পরে যে ধরনের সুযোগ সুবিধা চায়, আমরা কিন্তু এখনো সেই ধরনের সুযোগ সুবিধা তাদের দিতে পারি না। যেমন মনে করেন কক্সবাজারে আপনি গোয়াতে যাবেন, আপনি কত রকমের আপনি এখানে অ্যাক্টিভিটিস দেখতে পারবেন। আপনি জি পাতাইয়া স্যার। যান, কত রকমের অ্যাক্টিভিটিস দেখতে পারবেন আপনি। আমরা যে কক্সবাজার যাই, একমাত্র কি অ্যাক্টিভিটি আছে আপনার, সেটা হচ্ছে সমুদ্রে গিয়ে কিছুক্ষণ পা ভিজিয়ে থাকবেন আর কি। এই শুধু একটা অ্যাক্টিভিটি আছে। আর ঘোড়ায় চড়া বা অন্যান্য এই যে মোটর সাইকেলে চড়া ইত্যাদি যেগুলো আছে, সেগুলো আপনি করতে পারেন আপনি। তবে সেগুলো তো আপনার এমনি আপনার ল্যান্ডেও করতে পারা যায়। তো সুতরাং আপনার কক্সবাজারে আমরা আজ পর্যন্ত কোনো অ্যাক্টিভিটি আমরা গড়ে উঠাতে পারিনি আর কি আপনার। তো এইগুলো অ্যাক্টিভিটি যদি আমরা গড়ে না উঠাতে পারি, তাহলে বিদেশিরা বিদেশিরা যারা আপনারা যারা বললেন যে নাবিক যারা আছেন আপনাদের মধ্যেই, যারা পৃথিবীর বিভিন্ন দেশে গেছেন, বিভিন্ন যে আপনার যে সৈকতে গেছেন, তারা তো কক্সবাজারে যান, গিয়ে আপনার হতাশ হন যে এখানে কি আছে, কিছুই নাই আর কি আপনার। তো জি স্যার। সেই যে কিছু নাই, এর মধ্যে আপনি বিদেশি থেকে কেমন করে নিয়ে আসবেন? আর 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের ঠিক পাশে ইন্ডিয়া একটা এত বড় দেশ। ইন্ডিয়া ইটসেলফ ইজ এ ওয়ার্ল্ড।
ইন্ডিয়াতে আপনার একবার আসলে পরে আর বাংলাদেশে আসার মতো কিছু নাই আর কি। শুধু আমাদের যারা পলিসি মেকার তাদের আপনার বড় পলিসি আপনার মেকিং অনেক বড় ভুল আছে, অনেক বড় ভুল আছে। ভুলগুলো হচ্ছে যে আমাদের যে নেচার বেসড ট্যুরিজম, আমাদের যে আপনার ম্যান মেড ট্যুরিজম আছে, আমরা এই দুটাই মেনলি কিন্তু বিদেশিদের কাছে আমরা কিন্তু এটা উপস্থাপন করি আমরা আর কি। তো নেচার বেসড ট্যুরিজম, ম্যান মেড ট্যুরিজম, এগুলোর কিন্তু অভাব কিন্তু ইন্ডিয়াতে নাই। কিন্তু আমাদের যা আছে আমরা আজ পর্যন্ত কিন্তু সেটা কিন্তু আপনার উপস্থাপন করতে পারিনি আর কি। যেমন মনে করেন যে আপনার আমাদের যে হসপিটালিটি আছে আপনার, এই হসপিটালিটি কিন্তু আপনার এই দুনিয়ার কোথাও কিন্তু হসপিটালিটি নাই আর কি। একটা গ্রামে গেলে পরে আপনি যদি এমনি যদি বাইরের লোক হন, কোথাও যদি একটা বাসায়ও যদি যান, দেখবেন যে এক কাপ পানি চাইলে পরে আপনাকে হয় গুড় অথবা আপনি চিনি অথবা যাই কিছু তাই কিছু দিয়ে যাবে, আপনার পানি দিবে আর কি। জি এই হসপিটালিটি দুনিয়ার আপনার কোথাও পাবেন না। আজ পর্যন্ত আমরা এটা প্রমোট করতে পারিনি। এটা আমরা সরি, আমার একটু গলা একটু বসে গেছে, বাট এনিওয়ে আমি চেষ্টা করছি আর কি। অসুবিধা আচ্ছা। হচ্ছে না তো? না স্যার, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, তাহলে হচ্ছে আপনার যেটা আর একটা জিনিস আছে সেটা হচ্ছে আমাদের ইউনিক কালচার আছে। আমাদের আমাদের এক এক ডিস্ট্রিক্টে কিন্তু এক এক কালচার আছে আর কি। জি আমরা আমাদের কালচার নিয়ে আমরা কিন্তু আপনার ইন্ডিয়ার কালচারের সাথে আমাদের কোনো তুলনায় হয় না। ওদের কালচার আলাদা, আমাদের কালচার আলাদা। ওদের আপনার এই হসপিটালিটি অন্যরকম, আমাদের হসপিটালিটি অন্যরকম। ওদের আপনার অন্যরকম একটা কিছু থাকতে পারে, আমাদের অন্যরকম থাকতে পারে। তো এরকম ভাবে আমাদের যে সমস্ত অন্যরকম, এই অন্যরকম জিনিসগুলো আপনার খুঁজে বার করতে হবে আর কি। কিন্তু আমাদের পলিসি মেকাররা কি করছেন, আপনার বলছে লংগেস্ট সি বিচ। তো লংগেস্ট সি বিচ আছে তো হোয়াট? আমি একবার কিছু বিদেশিকে আপনার আমাদের কক্সবাজারের লংগেস্ট সি বিচে নিয়ে গেছিলাম। মেরিটাইম ড্রাইভ দিয়ে যখন আমরা ড্রাইভ করে যাচ্ছি, জি যাচ্ছি কিছুদিন পরে গিয়ে আপনার ওই যে ওখানে একটা কি রিসোর্ট আছে না একটা আপনার, তো যাই হোক ওই রিসোর্টে গিয়ে কিছু চাটা খেলাম, ই করলাম, তারপর আবার ফিরে আসলাম। ফিরে আসছি তো আমাকে বিদেশিরা বললো যে ইফ দিস ইজ দ্য কন্ডিশন অফ ইউর লংগেস্ট সি বিচ, তাহলে এই বিচে আর কেউ আসবে না। আমি বললাম কেন? বললো যে আমরা শুধু ড্রাইভ করলাম, তো আর কিছুই তো করলাম না। জি স্যার। আমাকে তো কিছু করার সুবিধা সুবিধা করে দিতে হবে, তাই না? জি সরি, আমাকে কিছু করার সুবিধা করে দিতে হবে আমাকে। জি। তো এই আচ্ছা জন্য স্যার। বিভিন্ন কারণে আসে না আর কি। জি, বুঝছি স্যার। আমাদের স্যার, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে। শেষ করার আগে স্যার, আপনার দুজন স্টুডেন্ট আপনাকে প্রশ্ন করতে চেয়েছে, তো আমি ওদেরকে নিয়ে আসি, ওরা একটা একটা প্রশ্ন করবে, তারপর আমরা প্রোগ্রামটা শেষ হুম, করে দিব। ওরাও তাহলে স্যার বাংলাদেশের ইতিহাসে প্রথম স্টুডেন্ট মেরিটাইম রাইট, ট্যুরিজমের। হ্যাঁ। তারাও তারাও আমরা স্যার এটা, তাদের জন্য আমরা গর্বিত আমরা আর কি আসলে। এটা আমরা গর্বিত, এবং দে আর দ্য পার্ট অফ দ্য হিস্ট্রি বলা যায়। তো প্রথমে স্যার আমাদের সাথে যুক্ত হচ্ছে তাহমিদ আল ফাহাদ। উনি স্যার প্রশ্নটি করবেন। ফাহাদ ভাই, আপনি আপনার স্পিকারটা আনমিউট করে স্যারকে প্রশ্ন করুন। ধন্যবাদ ফাহাদ ভাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাহাদ কেমন আছেন? আমার গলার অবস্থা খুব খারাপ। এই না আপনার স্যার, আমরা স্যার অনলাইনে স্পষ্ট স্যার শুনতে পাচ্ছি। অনলাইনে ক্লাস নিতে নিতে গলা এত জোরে বলতে হয়, আর খালি বলতে হয় যে আমাকে শুনতে পারছেন। তো যাই হোক, আপনার প্রশ্ন বলেন ফাহাদ। স্যার আমার প্রশ্ন এটা স্যার, আমরা যদি স্যার ফিউচারে স্যার রিসার্চ করতে চাই স্যার মেরিটাইম ট্যুরিজমের উপরে, তাহলে স্যার স্পেসিফিকলি স্যার কোন টপিকটা স্যার চয়েস করলে স্যার ভালো হয় আমাদের জন্য স্যার? আচ্ছা, এটা আমি বলেছি, আমি বেশ কয়েকবার আমি বলেছি যে মেরিটাইম ট্যুরিজমের আপনার জিনিসটা হচ্ছে নতুন। আপনার বহু লোক আছে যারা ট্যুরিজমের উপরে শুধু রিসার্চ করে আর কি। মেরিটাইম ট্যুরিজমের উপরে এখন সত্যি কথা বলতে গিয়ে এখনো কোনো রিসার্চ আপনার শুরু হয়নি। যেমন আমি একটা টপিক শুধু বলতে পারি আপনাকে, যে স্পেশাল ডিস্ট্রিবিউশন অফ ট্যুরিজম রিসোর্সেস ইন দি অফশোর ল্যান্ড অফ বাংলাদেশ। বাংলাদেশের যে আপনার অফশোর ল্যান্ড আছে, এর কোথায় কোথায় আপনার মেরিটাইম ট্যুরিজম কি করা যেতে পারে, এটা একটা বড় রিসার্চের কিন্তু টপিক কিন্তু একটা। তো এরকম ধরনের ছোটখাটো আপনার বহু আছে আপনার, যে আমরা কোথায় কোন এরিয়াটাকে আমরা আপনার সার্ফিং এর জন্য আমরা
এই সেফ এরিয়া বলে আমরা ঘোষণা করতে পারি। আপনি এটার উপরেই তো আপনি করতে পারেন, একটা আর কি রিসার্চ করতে পারেন আর কি। মানে মেরিটাইম ট্যুরিজমের উপরে রিসার্চ করার অ্যাম্পল সুযোগ আছে আর কি, অনেক সুযোগ আছে। জি, স্যার। ধন্যবাদ ফাহাদ ভাই, আপনি আমাদের সাথে ব্যাক স্টেজে থাকবেন। আরেকজন প্রশ্ন করবে, তো আরেকজন স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হবে, যে বাংলাদেশ মেরিন একাডেমির একজন অ্যাফিলিয়েট এবং এখন মেরিটাইম থ্যাংক ইউ ট্যুরিজমের স্যার, থ্যাংক ইউ ফাহাদ ভাই। কানিজ ফাতেমা। কানিজ ফাতেমা এখন স্ক্রিনে আসবে এবং তার প্রশ্নটি সংক্ষেপে করবে, আমাদের হাতে সময় বেশি নেই। কানিজ ফাতেমা, কি আমাদেরকে শুনতে পাচ্ছ? কানিজ কি আমাদেরকে শুনতে? একটু প্রবলেম হচ্ছে কানেক্ট করতে। একটু প্রবলেম হচ্ছে বোধহয়। হ্যাঁ, এখানে তো একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, কানিজ কানেক্ট হয়েছে। হ্যাঁ কানিজ, তুমি স্যারকে সংক্ষেপে একটি প্রশ্ন করো। কারণ যে আপনি ওটা ওই আনমিউট করেন। আনমিউট করে নিতে হবে। শোনা যায় না, কানে শোনা যায় না। স্পিকার, আচ্ছা দেখি আরেকবার। আনমিউট। হ্যালো, শুনতে পাচ্ছ? তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না। তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না। হেডফোন থাকলে ইউ ক্যান ইউজ। আমাদের সাথে, হ্যাঁ কানিজ শুনতে পাচ্ছ? না, তোমার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, আমরা প্রোগ্রামের একদম শেষের দিকে। কানিজ তার প্রশ্নটি অলরেডি আমাদেরকে টেক্সট করে পাঠিয়েছে। আমরা কোশ্চেনটি স্যার আমি একটু পড়ে শুনিয়ে দিচ্ছি। ওর প্রশ্ন ছিল, স্যার ও প্রশ্ন করছিল স্যার, বিকজ অফ দ্য অনগোয়িং কোভিড প্যান্ডেমিক, tourism sector is shrinking at an alarming rate and many people are unemployed. How can we cope up with this and increase tourism related employments in future, domestically and internationally? Can maritime tourism be an alternative? খুব ভালো প্রশ্ন এটা। কারণ আমরা এই প্রশ্নের বর্তমানে আমরা উত্তর খুঁজতে খুঁজতে কিন্তু হয়রান হয়ে যাচ্ছি আমরা, যে আসলে এই কানে শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা যাই হোক, শুনেন, আপনি শুনেন। আমরা ওর কথা শুনতে পাচ্ছি না, ও আমাদেরকে শুনতে পাচ্ছে। আপনি শুনেন আমাদের কথা আর কি। যেটা হচ্ছে, আমি যেটা বলছিলাম যে পোস্ট কোভিড পিরিয়ডে কিভাবে ট্যুরিজমকে রিহ্যাবিলিট করা যায়, এটা নিয়ে কিন্তু আমাদের এখন বহু কথাবার্তা হচ্ছে, কিন্তু আপনার অনেক এরকম ধরনের আলোচনা হচ্ছে, কিন্তু কোনো আমরা স্পেসিফিক কোনো একটা আমরা ওয়ে আমরা দেখতে পারছি না এখনো আর কি। কিন্তু এটা আমরা কয়েকটা জিনিস আমরা বুঝতে পারছি আর কি। সেটা হচ্ছে যে পোস্ট কোভিড পিরিয়ডে ট্যুরিজম, নেচার অফ ট্যুরিজম, এটা একদম চেঞ্জ হয়ে যাবে এটা আর কি। ট্যুরিজম বিজনেসের নেচার, সেই নেচারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে একদম আর কি। তাহলে পরে কি হচ্ছে, যে ল্যান্ড বেসড ট্যুরিজম যেটা এখন আছে, সেই ল্যান্ড বেসড ট্যুরিজম কিন্তু এটা অনেকটা এফেক্টেড হবে। এবং আলটিমেটলি কি হবে আপনার, আলটিমেটলি আমরা ম্যারিটাইম ট্যুরিজমের দিকে কিন্তু আমরা ঝুঁকে পড়বো তখন অটোমেটিক্যালি আর কি। সুতরাং আপনার যেটা প্রশ্ন, সেই হিসাবে আমরা বলতে পারি যে কোভিড পরবর্তী পিরিয়ডে আপনার ট্যুরিজমে যে লস যেটা হচ্ছে, সেই লসটা পূরণ করার জন্য আমরা অবশ্যই ম্যারিটাইম ট্যুরিজমের দিকে আমরা ঝুঁকে পড়ব।
এবং আমাদের এখন থেকে চিন্তা ভাবনা করা দরকার যে আমরা কিভাবে সেটা করতে পারি আর কি। কারণ মানুষ তখন উন্মুক্ত স্থানে যেতে চাইবে তখন। সুতরাং মানুষ আপনার যেহেতু চাইবে যে সমুদ্রে, মানুষ যেহেতু চাইবে যে ল্যান্ড ছেড়ে দিয়ে আরো ভিতরে সমুদ্রের ভিতরে চলে যাবে, আমাদেরকে আপনার সেরকম ভাবে তখন ব্যবস্থা নিতে হবে আর কি। তো সুতরাং আপনার প্রশ্ন উত্তর একটাই বলি আমি, যে পোস্ট কোভিড পিরিয়ডে আমাদের ম্যারিটাইম ট্যুরিজমের আপনার যে আশার আলো, যেটা সে আশার আলোটা আমরা খুব ভালোভাবে আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে আসছি। তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের ইনভাইটেশন আপনি খুব পজিটিভলি সাড়া দিয়েছেন। এতে আমরা অত্যন্ত আনন্দিত এবং আপনার কাছে আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। অনুষ্ঠান শেষ করার পূর্বে স্যার, আমাদের দর্শক, এই কারণে এই ভিডিওটি আমরা ইউটিউবে আপলোড করব, তো হাজার হাজার মানুষ এটা দেখবে। তো স্যার, আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি শেষ কি বলতে চান, যে যদি কিছু বলতে চান স্যার, সেটা আমাদের দর্শকের উদ্দেশ্যে বলতে পারেন স্যার। আমি সবসময় বলি যে আমি হচ্ছে একজন আপনার আশাবাদী লোক আর কি। কোভিড কোভিড একটা আপনার আপাতত আমাদের জন্য একটা বড় বিপদ ডেকে এনেছে আর কি। কিন্তু সমস্ত বিপদ বলেন, সমস্ত নেগেটিভ জিনিসের একটা পজিটিভ জিনিস আছে, পজিটিভ সাইড আছে আর কি। সুতরাং এই কোভিডও একটা আমাদের পজিটিভ সাইড এনেছে আপনার ট্যুরিজমের জন্য আর কি। তো সুতরাং আমি সাধারণ দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে ট্যুরিজম নিয়ে এত চিন্তা ভাবনার কোনো কারণ নাই। কারণ পৃথিবীর যত কাজ আছে তার মধ্যে ট্যুরিজমটা হচ্ছে আপনার মানুষের বলা হয় সবচেয়ে বেসিক কাজ। মানুষের পকেটে একটু টাকা হলে পরেই সে আগে ট্যুরিজমের জন্য বেরিয়ে পড়ে আর কি। সুতরাং এই ট্যুরিজমটাকে আপনার সাস্টেনেবল করতে হলে পরে আপনার কোনো সময় লাগবে না, সার্ভাইভ করতে কোনো সময় লাগবে না, ইমিডিয়েটলি হয়ে যাবে। এবং আমরা বলছি যে আমরা ডোমেস্টিক ট্যুরিজম দিয়ে আমরা শুরু করব আমরা, এবং আমাদের কোনো মতে আমাদেরকে এই কি বলে আপনার হতাশ হলে চলবে না, আমাদেরকে অবশ্যই আশাবাদী থাকতে হবে। এবং আশা করি ট্যুরিজমের জন্য আপনার ভালো দিন আসছে, সুদিন আসছে আরো। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমি অনুষ্ঠান থেকে বিদায় নিয়ে নেব। আপনি জাস্ট স্যার এখানে একটি লিভ বাটন আছে, আপনি যদি জাস্ট একটু কষ্ট করে লিভ নিয়ে নেন, আমি দর্শকদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। ধন্যবাদ, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। 1 ঘন্টা যাবত আমাদের কথা ছিল 30 মিনিট, আমাদের প্রোগ্রামটি হবে প্রায় এখন 53 মিনিট চলছে। যেহেতু এটা একটি ফ্রুটফুল আলোচনা ছিল এবং সবার জন্য অনেক কিছু শিক্ষণীয় ছিল। আমাদের কক্সবাজার, সেন্ট মার্টিন, এই জিনিসগুলো, এই দ্বীপ এবং এই আমাদের যে সমুদ্র সৈকত, টুরিস্ট স্পট এবং মেরিটাইম ট্যুরিজম যে একটি অবাধ সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বাংলাদেশে, সেটা আমরা বুঝতে পারলাম। এবং আমরা ভবিষ্যতেও আমাদের মেরিটাইম ইউনিভার্সিটি সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে কন্ট্রিবিউট করে রিসার্চ এবং ডেভেলপমেন্টের মাধ্যমে, সরকারি বেসরকারি সহযোগিতার মাধ্যমে আমরা আশা করি আমাদের ভবিষ্যতের মেরিটাইম ট্যুরিজম সেক্টরটি আরো সমৃদ্ধি লাভ করবে। এই বলে আমি আমাদের মেরিটাইম আড্ডা নাবিকের আড্ডা গ্রুপ থেকে মেরিটাইম কেরিয়ারের প্রথম পর্বে বিদায় নেওয়ার আগে আরেকটি ঘোষণা আপনাদেরকে বলতে চাই। আগামীকাল 29শে মে আমাদের আরো একটি দ্বিতীয় পর্ব রয়েছে। সেই পর্বে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইউরোপে মেরিটাইম উচ্চশিক্ষা এবং এখানে আমাদের অতিথি হিসেবে জয়েন করবেন ইউনিভার্সিটি অফ সাউথ ইস্ট নরওয়ের একজন শিক্ষার্থী, যিনি উচ্চতর মাস্টার্স সেখানে সম্পন্ন করেছেন এবং বাংলাদেশ মেরিন একাডেমির 47তম ব্যাচের ক্যাডেট ছিলেন, আলমিন হোসেন শুভ। তাকে আমরা আগামীকাল সন্ধ্যা 7টায় আমাদের প্রোগ্রাম মেরিটাইম কেরিয়ারে পাবো এবং আমরা আলোচনা করব ইউরোপে মেরিটাইম উচ্চশিক্ষা নিয়ে। আশা করি আপনারা সবাই দেখতে পাবেন। এই বলে আমি আজকের মতো এখানের লাইভ আড্ডা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আশা করি এই কোভিড-19 সিচুয়েশন দ্রুত আমাদের পৃথিবী এই অভিশাপ থেকে দ্রুত মুক্তি পাবে এবং আমরা আগের মতো নরমাল লাইফে ফিরে যেতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।